দাদারা, মায়েরা, সবাইকে আমার জয় করি। আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় আজকে কম্বাইন্ড ওয়েবসের এই যে ওয়েবিনার আয়োজিত হচ্ছে, এই ওয়েবিনারে আমি যোগদান করার সুযোগ পেয়েছি। নিজেকে খুব ভাগ্যবান মনে করি। শুরুতে বলে রাখছি আপনাদের কাছে, বাংলা আমার তো মাতৃভাষা নয়, তবুও আমি চেষ্টা করছি আপনাদের কাছে একটু সাহস নিয়ে বাংলা ভাষায় আজকার এই আলোচ্য বিষয় আপনার কাছে কিছু বক্তব্য রাখার চেষ্টা আমি করব। নিশ্চিতরূপভাবে আমার ব্যাকরণ গত ত্রুটি তো হবেই, কিন্তু আপনাদেরকে অনুরোধ, আমার যে ভাবটাকে বুঝতে আপনি প্রয়াস করবেন। এই এই ভাষা কথা নিয়ে মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটা ঘটনা। আমেরিকার একজন দাদা ঠাকুরের কাছে এসেছেন। ওনার কিছু নিজের মনের প্রশ্ন নিয়ে, কিছু জিজ্ঞাসা নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। বার্তালাপে অনেক কিছু কথাবার্তা হচ্ছে। উনি জিজ্ঞেস করছেন ইংরাজি ভাষাতে, শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন বাংলায়। কাছে বসে আছেন কেষ্টদা, কেষ্টদা অনুবাদ করছেন। দাদা যা কিছু ইংরাজি ভাষায় বলছেন তার অনুবাদ করছেন কেষ্টদা বাংলা ভাষায়, আর ঠাকুর যে উত্তরটা বাংলায় দিচ্ছেন তার অনুবাদ করে ইংরাজি ভাষায় কেষ্টদা ওনাকে আবার বলে দিচ্ছেন। এইভাবে কথোপকথন চলেছে। হঠাৎ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তার উত্তর শ্রী শ্রী ঠাকুর বাংলা ভাষায় দিচ্ছেন। আর মনে হচ্ছে এই যে আমেরিকান ভাইটি যেরকম সবকিছু বুঝতে পেরেছেন, হাসি মুখে মাথা নড়াচ্ছেন আর বলছেন খুব স্মিতহাস্য করে, মন যেভাবে ভরে গেছে। কেষ্টদা তা তো জানেননি। কেষ্টদা চেষ্টা করছেন ওই ঠাকুরের উত্তর ইংরাজি ভাষাতে আবার অনুবাদ করতে। ওই দাদাটি বলছেন, না, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রান্সলেট দিস, আপনাকে এটা অনুবাদ করতে হবে না। কেষ্টদা বলছেন, আরে কিন্তু ঠাকুর তো বাংলায় বলেছেন। ভাইটি বলছেন, এই আমেরিকান ভাইটি বলছেন, আমি বুঝে গেছি, আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। কেষ্টদা আশ্চর্য হয়ে বলছেন, তা কিভাবে সম্ভব? আপনি তো বাংলা জানেন না। শ্রী শ্রী ঠাকুর তো বাংলায় উত্তর দিয়েছেন, আপনি কিভাবে এই ঠাকুরের যে কথাটা বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটু প্রাঞ্জল ভাবে, সম্যক ভাবে ঠাকুর যে কি বলেছেন আপনাকে একটু বুঝিয়ে দেই। আমেরিকান ভাইটি বলছেন, না, বলতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন দিস টু মি, আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং শ্রী শ্রী ঠাকুর হ্যাজ সেড। কেষ্টদা জিজ্ঞাসু মনে, আউট অফ কিউরিয়াসিটি, কেষ্টদা বলছেন, ক্যান ইউ এক্সপ্লেন টু মি হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড? মনে এই প্রশ্ন, এই সন্দেহ, এই সংশয় আছে, এটা কিভাবে সম্ভব হতে পারে? ভাইটি, এই আমেরিকান ভাইটি খুব সুন্দরভাবে, সম্যকভাবে ইংরাজি ভাষাতে কেষ্টদাকে বলছেন যা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। কেষ্টদা আশ্চর্য, স্তম্ভীভূত হয়েছেন, বিশ্বাস করতে পারেননি, কিভাবে সম্ভব হয়? ঠাকুর স্মিতহাস্য করছেন। কিছু সময় পরে ভাইটি চলে গেছেন ওই জায়গা থেকে। আর কেষ্টদার তো অনিসন্ধিৎসু মন, ইনকিউজিটিভ মাইন্ড, শ্রী শ্রী ঠাকুরকে উনি জিজ্ঞেস করেন, ঠাকুর কিভাবে সম্ভব হতে পারে? এই যে আমেরিকান ভাই বাংলা বোঝে না, আপনি উত্তর দিয়েছেন বাংলায়, কিভাবে কিভাবে উনি বুঝতে পেরেছেন? কিন্তু যা আপনি বলেছেন সম্যক ভাবে, প্রাঞ্জল ভাবে, বিস্তৃত ভাবে কিন্তু উনি বুঝেছেন। আমাকেও
সুন্দরভাবে উনি এক্সপ্লেন করেছেন। ঠাকুর স্মিতহাস্য করে বলছেন, ভাবের ঐকতানে ভাষা বিগত হয়। ভাব, দুটো ভাব যখন এক টানে মিলিত হয়, when the feelings and emotions are in the same frequency, we don't need language. ল্যাঙ্গুয়েজ তখন আবশ্যকতা হয় না। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আমি আপনার কাছে বলতে চেষ্টা করছি, আমাদের যে ভাবের ফ্রিকোয়েন্সিটা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যে মিলিত আছে, আর আপনারা যে লাভিং, কেয়ারিং, কম্প্যাশনেট, তো আপনারা আমার ভাবটাকে বুঝতে চেষ্টা করবেন। আজকে এই যে বিষয়বস্তু আমাদের কাছে আছে, লাভিং গড, লিভিং গুড ক্যান লিড টু নোবেল লাইভলিহুড। এই যে লাইভলিহুডের কথা, এই যে প্রফেশনের কথা, এই যে জীবিকার কথা, এর সঙ্গে আবার লাভিং গড আর লিভিং গুডের সম্পর্কটা কি? যখন আমরা প্রফেশনের কথা বলি, চিন্তা করি, জীবিকার কথা যখন আমরা আলোচনা করি, তখন মাথায় আসে টাকা পয়সার কথা, পয়সা উপার্জন করার কথা। তখন আর ঈশ্বর, ভগবান, এইসবের কথা আসে কোথায় থেকে? আমরা এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই আলোচনার এই লিভিং গড আর লিভিং গুড ব্যাপারে বলার আগে একটু আমরা এই লাইভলিহুড ব্যাপারে একটু কথা বলে নিই। এই যে লাইভলিহুড, এই যে প্রফেশন, জীবিকা, এর কিন্তু অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে চাকরি, কেউ হয়তো চাকরি করতে পারে, কেউ হয়তো ব্যবসা করছে, কেউ হয়তো ফ্রিল্যান্সিং করে, কে কার প্রফেশন হয়তো সোশ্যাল ওয়ার্ক, কেউ হয়তো রাজনীতি করে। এই আলাদা আলাদা রকমের প্রফেশন। আর এই যে প্রফেশন অনেকগুলো ফিল্ড হতে পারে। কে হয়তো শিক্ষক, কে ডাক্তার, কে নার্স, কে সায়েন্টিস্ট, কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কে আর কিছু। অনেক কিছু ফিল্ড আছে, ডোমেন আছে। এই ডোমেনগুলোতে কিন্তু মানুষরা এইসব কাজ নিয়ে থাকে, নিজের প্রফেশন নিয়ে থাকে। এইসব আমরা বুঝি জীবিকা উপার্জনের পন্থা, রাস্তা, প্রফেশন। তো ব্যাপারটা হচ্ছে, আমরা এই যে প্রফেশন থেকে কি চাই, এই যে প্রফেশন আমাদের জীবনে আছে, এই যে লাইভলিহুড, এর যে পন্থা, এর এর অবজেক্টিভটা আমাদের জন্য কি, কি আমরা এক্সপেক্ট করি এই প্রফেশন থেকে? অনেকরা হয়তো চায় সফলতা, সাকসেস, কেউ চায়, কেউ ইচ্ছা করে হ্যাপিনেস, কার হয়তো এই প্রফেশন থেকে এক্সপেকটেশন হচ্ছে গ্রোথ, প্রমোশন, প্রোগ্রেস, অনেকগুলো উপার্জন। কেউ বলে আমার কাজের স্যাটিসফ্যাকশন চাই, আর হয়তো কেউ বলে আমার দরকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কেউ বলে আমার দরকার অনেক কিছু শিক্ষা করার অনুভূতি, এক্সপিরিয়েন্স, আর কেউ বলে আমার প্রফেশনটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমি এই চ্যালেঞ্জটাকে এনজয় করি। সবাইয়ের এক্সপেকটেশন, অনেকের অনেক রকমের এক্সপেকটেশন এই প্রফেশন থেকে, এই লাইভলিহুড থেকে, এই যে জীবিকার যে পন্থা, এর থেকে অনেকের অনেক রকমের এক্সপেকটেশন। আমরা যখন এই প্রফেশনালদেরকে দেখি, যারা ডিফারেন্ট প্রফেশনে কাজ করে, আমরা দেখি কেউ হয়তো অনেক প্রফেশনে সাকসেসফুল, অনেক দূরে এগিয়ে গেছে, খুব একটা প্রফেশনাল এক্সেলেন্স অ্যাচিভ করেছে নিজের ব্যক্তিগত প্রফেশনে, লাইভলিহুডে খুব নাম করেছে, সুনাম অর্জন করেছে, খুব প্রগ্রেস হয়েছে ওর প্রফেশনাল লাইফে। আর আমরা অনেক লোককে দেখি যারা প্রফেশনে যেখানে ছিল ওখানেই আছে, প্রোগ্রেস কিন্তু হচ্ছে না, মনে হয় যেরকম কোথায় থেকে গেছে। আর আমরা দেখি এরকম লোকরা আছে যার প্রফেশনে মনে হয় সব সময় উত্থান এবং পতন লেগে থাকে, উপরে উঠে যায় আবার নিচে চলে আসে, আবার উঠে যায় আবার চলে আসে।
এইরকম এই যে উত্থান আর পতন যেরকম সবসময় চলতে থাকে। আমরা দেখি কে হয়তো খুব দ্রুত গতিতে তীব্র গতিতে প্রফেশনে ক্যারিয়ারে প্রোগ্রেস করছে, আর কেউ ধীরে খুব ধীরে আস্তে আস্তে প্রফেশনে ওর প্রোগ্রেস হচ্ছে। এইরকম যে ইনকনসিস্টেন্সি প্রফেশনালদের জীবনে কেন? Why do we see so many inconsistencies? Why is somebody growing fast? Somebody is growing slow. Somebody is growing to ups and downs. And somebody is stuck wherever he was. Progress হচ্ছে না। এই inconsistencies কেন? এই প্রশ্নের উত্তর আমরা বিশ্লেষণা করার আগে আমাদেরকে দেখে নিতে হবে এই যে প্রফেশন, এই যে ধন্দা, এই যে লাইভলিহুড, এই লাইভলিহুডের যে ক্রিটিক্যাল অ্যাট্রিবিউটস কি। এই যদি মানুষ যদি প্রফেশনালি সাকসেসফুল হতে চায়, তাহলে এই সাকসেসের ক্রিটিক্যাল অ্যাট্রিবিউট গুলো কি, ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউটস গুলো কি, এইগুলো আমরা যদি বিশ্লেষণ করে দেখি, আমরা জানতে পারি একটা ব্যাপার হচ্ছে এক্সপার্টিস, পারঙ্গমতা, দক্ষতা, যোগ্যতা, কম্পিটেন্স। এটা একটা প্রফেশনাল সাকসেসের একটা অ্যাট্রিবিউট। আমার মনে হয় কেউ হাত তুলেছেন, কিছু প্রশ্ন আছে। আমরা ওই যে প্রশ্নগুলো বক্তব্যের শেষে আমরা ডেফিনেটলি আলোচনা করব। আপনাকে অনুরোধ, আপনারা যা জিজ্ঞাসা আছে আমার যে বক্তব্য যখন শেষ হবে তারপরে আমরা এই প্রশ্ন নিশ্চিতভাবে আলোচনা করতে চেষ্টা করব। এই যে প্রফেশনের ক্রিটিক্যাল অ্যাট্রিবিউট, একটা জিনিস হচ্ছে এক্সপার্টিস বা দক্ষতা বা কম্পিটেন্স। এই যে কোনো ফিল্ডে আমি আছি, আমি যদি ডাক্তার, আমি যদি একটা হার্ট স্পেশালিস্ট, তাহলে এই ফিল্ডে আমার কিন্তু এক্সপার্টিস, দক্ষতা, এক্সেলেন্স থাকার প্রয়োজন, ক্যাপাবিলিটি থাকার প্রয়োজন। আমি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে যে সফটওয়্যার প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং, টেকনিক্যাল অ্যাসপেক্টে আমার খুব দক্ষতা থাকার প্রয়োজন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কি দরকার হয়? আর দরকার হয় ক্যারেক্টার। ক্যারেক্টারটা আবার প্রফেশন সঙ্গে সম্পর্ক কি? আমার ক্যারেক্টারটা যদি খারাপ হয়, আমি যদি দুশ্চরিত্রবান হয়, তাহলে আমার যে এমপ্লয়ার, আমার যে বস, সুপারভাইজার, ওনার কি আমাকে এমপ্লয়েবল করে রাখতে চাইবে? তা সম্ভব না। ক্যারেক্টার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, চরিত্র। দ্য থার্ড অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের হ্যাবিটস, অভ্যাস। আমাদের যে অভ্যাসগুলো আছে, কি অভ্যাস? আমার লোকেদের সঙ্গে ঝগড়া করার অভ্যাস, না লোকেদের সঙ্গে কোলাবরেট করে কাজ করিয়ে যাওয়ার অভ্যাস? আমি কি কাজের সময় মদ খেয়ে অফিসে আসি আর কাজের কিছু অনেক গন্ডগোল করি? আমার যত এক্সপার্টিস থাক না কেন, যত ক্যাপাবিলিটি আমার জীবনে থাক না কেন, আমার ভিতরে থাকুক না কেন, আমার অভ্যাসগুলো যদি খারাপ, তাহলে কিন্তু প্রফেশনালি আমি সাকসেস হতে পারবো না। আপনার জীবনে অনেক উদাহরণ দেখে থাকবেন, অনেক ট্যালেন্টেড মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক এক্সপার্টিস হাসল করার মানুষ কিভাবে নিজের চরিত্রের কারণে, নিজের অভ্যাসের কারণে, নিজের প্রফেশনে তলায় চলে গেছে, তার আমরা অনেক দেখেছি, অনুভব করেছি। তারপরে অ্যাসপেক্টটা হচ্ছে ব্যবহার, বিহেভিয়ার। আমি কিভাবে লোকেদের সঙ্গে, কাস্টমার সঙ্গে, আমার যে কলিগস আছে, আমার যে স্টেক হোল্ডার্স আছে, আমার যে ম্যানেজার, টিম মেম্বার, ওদের সঙ্গে আমি কিভাবে ব্যবহার করি। আমার যে যদি এক্সপার্টিস খুব বেশি থাকে, কিন্তু আমার যদি বিহেভিয়ার লোকেদের সঙ্গে ভালো না থাকে, তাহলে কি আমি প্রফেশনালি সাকসেসফুল হতে পারি? তা কিন্তু সম্ভব না। আমার যদি কুব্যবহার থাকে, আমি যদি লোকেদের সঙ্গে মধুর, সুন্দর, ভালো ব্যবহার না করতে পারি, আমি যদি সবসময় ঝগড়া করতে থাকি লোকেদের সঙ্গে,
তাহলে কি আমি প্রফেশনালি সাকসেস হতে পারবো? না, আমার ব্যবহারটা কিন্তু আমি অনেক ইম্পর্ট্যান্ট প্রফেশনাল এক্সেলেন্স জন্য। তারপরে একটা জিনিস দরকার, যা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, অদম্য ইচ্ছা শক্তি। আমার ভিতরে উইল পাওয়ার, এই ডিটারমিনেশনটা যদি না থাকে, তাহলে এই প্রফেশনাল লাইফে যে ঝড়ঝঞ্ঝা আসবে, যে সমস্যা আসবে, আর এই প্রফেশনাল লাইফে এক্সেল করার যে ইন্সপিরেশন, অ্যাসপিরেশন, রেজলিউশন, ডিটারমিনেশন যদি আমার ভিতরে না থাকে, তাহলে এক্সপার্টিস কিন্তু আমাকে সবসময় সাহায্য, আমাকে আমাকে এগিয়ে নিতে পারবে না। তো এই প্রফেশনাল এক্সেলেন্স জন্য আমাদের জীবনে দরকার এক্সপার্টিস, ক্যারেক্টার, হ্যাবিটস, বিহেভিয়ার অ্যান্ড উইল পাওয়ার। তা যদি না থাকে, তাহলে কি আমরা প্রফেশনালি সাকসেস হতে পারবো? কিন্তু এগুলো যদি থাকে, তাহলে আমাদেরকে কেউ কেউ আটকাতে পারবে? আমার তো মনে হয় না। তো এই যে আসল ব্যাপারটা হচ্ছে, এইগুলো আমাদের জীবনে কিভাবে জেগে উঠবে, আমার যে এক্সপার্টিসটা আছে এটা কিভাবে আরো এগিয়ে যাবে, বেড়ে যাবে, আমার যে ক্যারেক্টার, যে চরিত্র, একটা সুন্দর চরিত্র কিভাবে রূপান্তরিত হবে, আমার যে অভ্যাসগুলো সু অভ্যাসে কিভাবে পরিবর্তিত হবে, আমার যে বিহেভিয়ার গুলো কিভাবে সুব্যবহারে পরিবর্তিত হবে, তাই হচ্ছে আলোচনার বিষয়, তাই হচ্ছে চিন্তা করার বিষয়। এই যে প্রফেশনাল এক্সেলেন্স সম্ভব, খুবই সম্ভব, বাস্তবিকভাবে সম্ভব। এই জিনিসগুলো আমরা যদি একটু নজর রাখি, চিন্তা করি যে কিভাবে আমার এক্সপার্টিস, ক্যারেক্টার, হ্যাবিটস, বিহেভিয়ার অ্যান্ড উইল পাওয়ার, এগুলিকে আমি জাগ্রত করতে পারবো, ইগনাইট করতে পারবো আমার ভিতরে। এই বিষয়ে আমরা আলোচনা করার আগে দেখে নিই আমরা প্রফেশনে আমাকে পিছে কি জিনিসগুলো টেনে নিতে পারে। তার প্রতি কিন্তু সতত, সজাগ, সতর্ক আমরা যদি না থাকি, তাহলে কিন্তু যত কিছু আমরা চেষ্টা করলেও আমরা পিছিয়ে যাব। এই যে উত্থানের পত্তনের কথা আমরা বলছিলাম, আমার এক্সপার্টিস আমাকে যখন এগিয়ে নিয়ে যাবে, আমার যে 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 নেগেটিভ অ্যাট্রিবিউটস গুলো টেনে নিয়ে যাবে আমাকে পেছনে, এইগুলো হচ্ছে আমার জীবনের, আমার মনের ভিতরে যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, আমার ভিতরে যে সেন্স, ফিলিং অফ জেলাসি, আমার ভিতরে যে সেন্স অফ ইনডিসিপ্লিন, এবং আমার যে কমপ্লেক্সেস গুলো, আমার যে বৃত্তি প্রবৃত্তি গুলো, আমার যে প্যাশনস গুলো, এইগুলো কিন্তু আমাকে, আমার যত এক্সপার্টিস থাকুক না কেন, আমাকে পেছনে টেনে নিয়ে যায় আমার এই নেগেটিভ অ্যাট্রিবিউট গুলো। আমরা যে পজিটিভ অ্যাট্রিবিউট কথা চিন্তা করলাম, এইভাবে যে নেগেটিভ অ্যাট্রিবিউট গুলো আছে, তার উপরে যদি আমরা কন্ট্রোল হাসল না করি, এইগুলোকে যদি নিয়ন্ত্রণে আমরা না আনি, তাহলে সবকিছু আমার কাছে থেকেও আমি কিন্তু সাকসেসফুল হতে পারবো না। তো আসল কথা এখন হচ্ছে, এই যে আমরা সবাই জানি বিশ্ব দুনিয়ায় মনুষ্যের যে জীবন সবচেয়ে দুর্লভ জীবন, এর থেকে আর সুন্দর, মূল্যবান জীবন কিন্তু আর কিছু কার নেই। আর এই যে মানুষের ভিতরে বৈজ্ঞানিকরা বলে, সায়েন্টিস্টরা বলে, ফিলসফাররা বলে, দার্শনিক এবং যে সমাজ দর্শনের যারা বিজ্ঞ প্রজ্ঞ ব্যক্তি, তারা কিন্তু বারবার বলে এই যে মানুষের ভিতরে আছে অসীম শক্তি, ইনফিনাইট পাওয়ার, ইনফিনাইট ক্যাপাবিলিটি মানুষের ভিতরে আছে, যে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, দুনিয়াকে উল্টো পাল্টো করে দিতে পারে, সবকিছু হাসল করতে পারে, সফলতার চরমে পৌঁছাতে পারে। ইনফিনাইট ক্যাপাবিলিটি মানুষের ভিতরে আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এভরি হিউম্যান বিং ইজ এ লিভিং ইউনিভার্স। একটা ইউনিভার্স যেটা শক্তির একটা উৎস। এই যে ইউনিভার্সের যে 5টি উপাদান আমাদের আছে, এই যে আমাদের যে মাটি, জল, আগুন, স্থান, বায়ু, এসব নিয়ে যে ইউনিভার্সের যে সৃষ্টি,
প্রতিটি মানুষের ভিতরে এই 5টা উপাদান কিন্তু আছে। আমরা এই যে ইউনিভার্সের সঙ্গে, আমরা যে ইউনিভার্স ভিতরে যে যে ইন্সপিরেশন আছে, যে এনার্জি আছে, প্রতিটি মানুষ ভিতরে, প্রতিজন ভিতরে, প্রতিটি লোক ভিতরে এই রকমের ইনফিনাইট ক্যাপাবিলিটি আছে, শক্তি আছে। কিন্তু সবকিছু শক্তি থেকেও, এই ইনফিনাইট পটেনশিয়াল থেকেও, এই অসীম অনন্ত ক্যাপাবিলিটি মানুষের কাছে থেকেও মানুষ সাকসেসফুল হতে পারে না কেন? মানুষের জীবন খিনভিন হয়ে যায় কেন? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কেন? আর কিভাবে মানুষ আর এই নিজের নিজের এই যে ক্যাপাবিলিটি, ইনফিনাইট ক্যাপাবিলিটি, কিভাবে মানুষ আবার জাগ্রত করতে পারে, ইগনাইট করতে পারে, নিজের ভিতরে আবার তার উন্মেষ কিভাবে করতে পারে, এই বিষয়ে আমরা একটু আলোচনা আমাদেরকে করতে হবে। এই যে পটেনশিয়ালের কথা আমি বললাম, একটা পাথর, এই পাথরের ভিতরে একটা পটেনশিয়াল আছে, শক্তি আছে। একটা ছোট পাথর যেটা মাটির উপরে আছে, এই পাথরের একটা পটেনশিয়াল আছে যে আম গাছের আমকে নিচে ফেলে দিতে পারে, টেনে দিতে পারে, নিচে ওকে নিয়ে আসতে পারে। এই পাথর, একটা ছোট পাথর। কিন্তু এই যে পাথর, এই যে স্টোন, যখন পর্যন্ত এই পাথরকে একটা মানুষ তুলে নিয়ে ওই আমের দেখে যখন পর্যন্ত না ফেলেছে, তখন পর্যন্ত কিন্তু সম্ভব হয় না। তো পটেনশিয়াল পাথর ভিতরে আছে, কিন্তু পাথরের পটেনশিয়ালকে আইডেন্টিফাই করার দক্ষতা, ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকার একটা মানুষ চাই, যে জানতে পারে যে পাথর দিয়ে এই কাজটা হতে পারে। এই পাথর কিন্তু বুঝতে পারে না যে ভিতরে পটেনশিয়াল আছে। একজন খুব বিশেষ প্রস্তর, একজন মূর্তি শিল্পী, উনি বলছেন সেদিন, খুব সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন যে এই যে পাথরগুলির ভিতরে মূর্তিগুলো অন্তর্নিহিত ভাবে আছে, এই যে সুন্দর সুন্দর মূর্তিগুলো আপনারা বলছেন আমি তৈরি করেছি, এগুলো কিন্তু পাথর ভিতরে তো আছেই। আমি, আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এই হাতুড়ি দিয়ে, এই হ্যামার নিয়ে আমি এই পাথরগুলিতে যে আননেসেসারি পার্ট গুলো আছে, এইগুলো এই হাতুড়িতে, এই হ্যামার দিয়ে আমি বের করে দিই। কিন্তু ওদের ভিতরে এই যে এই যে মূর্তি, পাথর ভিতরে তো আছেই। দেখুন কি সুন্দর অ্যানালিসিস, কি সুন্দর বিশ্লেষণ এই বিখ্যাত মূর্তি শিল্পী তাই বলছেন যে পাথর ভিতরে মূর্তি আগের থেকে আছে। এই মনুষ্য ভিতরে এই সৌন্দর্য, এই দক্ষতা, এই এক্সপার্টিজ, এই ক্যাপাবিলিটি আছে। কিন্তু দরকার এইরকম একজন মূর্তি শিল্পী, যিনি আমাদের জীবনে এই যে অননেসেসারি, এই যে নেগেটিভ অ্যাসপেক্ট গুলো, এই নেগেটিভ অ্যাট্রিবিউটস গুলো যিনি সরিয়ে দেন, ওনার হাতুড়ি নিয়ে, হ্যামার নিয়ে যিনি সরিয়ে দেন, আমাদের যে অন্তর্নিহিত শক্তি বিকশিত তখন হতে পারে। তখন আমাদের যে অন্তর্নিহিত দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, ক্যাপাবিলিটি তখন সম্ভব হতে পারে, যখন এইরকম একটা মানুষ, একজন ব্যক্তি, যিনি জানেন আমাদের ভিতরে কি আছে, কি শক্তি আছে, কি অন্তর্নিহিত সৌন্দর্য, বিউটি আমাদের ভিতরে সুপ্ত অবস্থায় আছে, ওকে বের করে নিয়ে আসার ক্ষমতা যিনি রাখেন, এইরকম একটা মানুষ যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমাদের এত দক্ষতা, এত যোগ্যতা থেকেও আমরা কি হাসিল করতে পারি? এইখানে এই যে লাভিং গডের কথা আমরা আলোচনা করছিলাম, আজকের যে বিষয়বস্তু, এই যে লাইভলিহুড আর যে লাভিং গড, এই কথা দুটো ভিতরে যে সামঞ্জস্য, সম্পর্ক, তা ওইখানে এই সম্পর্ক, আমার লাইভলিহুড, আমার প্রফেশনাল, পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল লাইফে আমাকে যদি সাকসেসফুল হতে হয়, আমার যদি অন্তর্নিহিত দক্ষতা, যোগ্যতাকে যদি বের করে নিয়ে আসতে হয়, এইরকম একটা প্রস্তর শিল্পী, একজন মূর্তি শিল্পী দরকার, যিনি জানেন
যিনি আমার অনুপরমাণুর সঙ্গে যিনি পড়েছে, যিনি আমার অতীত বর্তমান ভবিষ্যতের সঙ্গে পড়েছে, যিনি আমার কিসে মঙ্গল হবে জানেন, যিনি জানেন আমার টেম্পারামেন্ট কি, আমার ইউনিক ডিস্টিংটিভনেস কোয়ালিটিস কি, আমার বৈশিষ্ট্য কি, আমার গুণ কি, আমার কোয়ালিটিস কি, আর আমার লিমিটেশনস কি, আমার উইকনেস কি, আমার জীবনের শর্টকামিংস কি, আর এই যে সামঞ্জস্য যিনি করতে পারেন, ইনি হচ্ছেন পরম পিতা, লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ বা গুরু। এইরকম যখন এই জীবনের আদর্শ আমাদের জীবনে থাকেন, তাহলে আমাদের জীবনে এই দক্ষতা, যোগ্যতা, আমার অভ্যাস, চরিত্র, ব্যবহার তখন কিন্তু জেগে উঠে, বেরিয়ে আসে, তখন আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি। আমার একটা ঘটনা মনে পড়ে, শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন মা নিয়ে এসেছে ওর সন্তানকে, 10-12 বছরের একটা ছেলে। আর মাটির অভিযোগ, এই যে ছেলে সব সময় কিন্তু সিনেমা দেখতে থাকে, সব সময় লুকিয়ে চলে যায়, বাবার পকেট থেকে পয়সা নিয়ে চলে যায় সিনেমা দেখতে। ঠাকুর, আমার ছেলেকে আপনি একটু বলুন যে সিনেমা দেখতে যেভাবে ছেড়ে দেয়। ঠাকুর হাসি মুখে বলছেন, তুই সিনেমা দেখিস, খুব ভালো জিনিস, সব দিন দেখবি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। ছেলেটি তো খুব খুশি হয়ে গেছে। ঠাকুর বলেছেন সিনেমা দেখিস, খুব ভালো জিনিস, ঠাকুর কন্ডিশনটা কি? ঠাকুর বলছেন সিনেমা দেখে কিন্তু ছুটে আসবি আমার কাছে, আর সব দিন এই যে সিনেমাগুলো দেখিস, আমাকে সিনেমার কাহানিগুলো তোকে কিন্তু বলতে হবে। ছেলের মনে যে কি আনন্দ, এত খুশি, এত এক্সাইটেড, সব দিন যায় সিনেমা দেখতে, ছুটে আসে ঠাকুরের কাছে, ঠাকুরকে সিনেমার এই কাহানিগুলো, সবের এই যে কাহানিগুলো শোনাতে লাগে। ঠাকুর খুব খুশি মনে শুনতে থাকেন। কিছুদিন পরে ঠাকুর বলছেন, এই দেখ, আমার কাছে তো অনেক সময়ের খুব অভাব, অনেক লোক তো আমার কাছে আসে, সব দিন তো তোর থেকে সিনেমা কথা কাহানি শোনা সম্ভব হয় না, কিন্তু আমার এই কাহানিগুলো জানার তো খুব ইচ্ছে। একটা কাজ করতে পারিস, এই যে সিনেমাগুলো দেখিস, এই কাহানিগুলো যদি একটা নোটবুকে লিপিবদ্ধ করে রাখতে পারিস আর আমাকে এনে দিতে পারিস। তখন ছেলেটি বলছে, হ্যাঁ ঠাকুর, আমি তাই করব। তারপরের দিন থেকে এই ছেলেটি সিনেমা দেখে, আর সিনেমা দেখার পরে কাহানিগুলো একটা নোটবুকে লিখতে থাকে। আর এই যে ঠাকুরের কাছে নোটবুকে কাহানিগুলো লিখতে হবে, তার জন্য সময়ের প্রয়োজন। সিনেমা দেখার যে সময়, ওর থেকে কিন্তু সময় বের করে ছেলেটা কাহানি লিখতে শুরু করে। সিনেমা দেখা একটু কমে গেছে, কাহানি লিখতে মনটা ওইদিকে চলে গেছে। আর কিছুদিন পরে নিয়ে এসছে ঠাকুরের কাছে অনেকগুলো সিনেমার কাহানি। ঠাকুর দেখে যে কি খুশি, খুশি মনে বলছেন, আরে তুই এত সুন্দর লিখতে পারিস, তুই নিজে একটা কাহানি লিখছিস না কেন? নিজে একটা ছবির জন্য একটা কাহানি তুই লিখতে পারিস? ছেলেটা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুর প্রতি অনুরাগ, আর ঠাকুর চেয়েছেন নিজে একটা কাহানি লিখতে হবে। আর এই 10-12 বছরের ছেলে তখন শুরু করেছে নিজের এই কাহানির একটা, সিনেমা জন্য একটা কাহানির ম্যানুস্ক্রিপ্ট লিখতে। ওই ছেলেটা তখন শুরু করেছে কাজ। আর সিনেমা দেখতে সময় কোথায়, ওই মনটা ও চলে গেছে ওই ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য। আর 3-4 মাস পরিশ্রম করার পরে ম্যানুস্ক্রিপ্ট তৈরি হয়েছে। আর ওই ছেলেটা ছুটে এসছে ঠাকুরের কাছে ওই ম্যানুস্ক্রিপ্ট নিয়ে। ঠাকুর, এই যে ম্যানুস্ক্রিপ্ট আমাকে লিখতে বলেছেন, আমি এটা লিখেছি। ঠাকুর কি আনন্দ, কি খুশি, খুশিতে যেরকম আত্মহারা হয়ে উঠেছেন ঠাকুর। বলেছেন, বাহ, খুব ভালো লিখেছিস, খুব সুন্দর লিখেছিস। আর এই ঘটনার কিছুদিন পরে আশ্রমে কিছু মুভি ডিরেক্টর, বিশিষ্ট বিশিষ্ট প্রখ্যাত সিনেমা নির্দেশক এবং
প্রযোজক, প্রডিউসার এবং ডিরেক্টর ঠাকুরের কাছে এসেছেন ঠাকুরের দর্শনের জন্য। ঠাকুরের দর্শন করার পরে কিছু সময় আলাপ আলোচনা হওয়ার পরে ঠাকুর বলছেন, আমার কাছে একটা সিনেমার ম্যানুস্ক্রিপ্ট আছে, আপনারা একটু দেখবেন এই ম্যানুস্ক্রিপ্টটাকে নিয়ে কি একটা সিনেমা তৈরি করা যেতে পারে। ওই প্রডিউসাররা ঠাকুর যে ম্যানুস্ক্রিপ্টটা দিয়েছেন, ওই ছেলেটা যে লিখেছিল ম্যানুস্ক্রিপ্ট, ওটা দিয়েছেন ঠাকুর ওদেরকে। ওরা ওই ম্যানুস্ক্রিপ্ট খুলে দেখছেন, আশ্চর্য হচ্ছেন, আর বলছেন খুব সুন্দর এই ম্যানুস্ক্রিপ্ট ঠাকুর যিনি লিখেছেন মনে হয় এক বিশাল, এক বিশিষ্ট সাহিত্যিক বা স্ক্রিপ্ট রাইটার হতে থাকবেন নিশ্চিত ভাবে। শ্রী ঠাকুর বলছেন একটা 12 বছরের ছেলে এটা লিখেছে। এই প্রডিউসার বলছে না, তা সম্ভব না, এটা হতে পারে না ঠাকুর, 12 বছরের ছেলে এরকম লিখতে পারে না। অত্যন্ত একটা অনুভবী অভিজ্ঞ প্রডিউসার স্ক্রিপ্ট রাইটার যদি না হয় তাহলে কিন্তু এরকম লিখতে পারে না। ঠাকুর বলছেন, হাসি মুখে ঠাকুর বলছেন, আমি যেটা বলছি তাই ঠিক, একটা 12 বছরের ছেলে এই ম্যানুস্ক্রিপ্ট লিখেছে। এই হচ্ছে এই জীবন্ত, এই জীবনের যে আদর্শ, এই যে গুরু, এই যে এই যে এই যে যে এইরকম একটা ব্যক্তিত্ব যিনি জানতে পারেন মানুষের কি ইউনিক কোয়ালিটিজ আছে মানুষের ভিতরে, মানুষের ডিস্টিংটিভনেসটা কি, মানুষের বৈশিষ্ট্যটা কি, মানুষ নিজেও চিনতে পারে না। এই যে পাথর যেমন বুঝতে পারে না যে একটা আম গাছের আম কেউ নিচে আনতে পারে, এইরকম মানুষ নিজের যে দক্ষতা, যে ইনফিনাইট অসীম পটেনশিয়াল, যে অনন্ত শক্তি যে মানুষের ভিতরে আছে, মানুষ কিন্তু নিজে বুঝতে পারে না। এইরকম একটা মানুষ দরকার, ব্যক্তি দরকার, গুরু দরকার, সদ্গুরু দরকার, এরকম একটা বেত্তা পুরুষ দরকার যিনি জানেন আমাদের জীবনের সবকিছু, আমাদের বৈশিষ্ট্য, আমাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, আর ওইটাকে বের করে আনেন। ওই জন্য আমরা ওনাকে বলি পুরুষোত্তম হচ্ছেন বৈশিষ্ট্য পূরণকারী, যে বৈশিষ্ট্যকে পূরণ করেন, বৈশিষ্ট্যকে যে যে ইগনাইট করেন, বৈশিষ্ট্যর বিকাশ যে করেন, প্রতিভার অন্তর্নিহিত শক্তির যে বিকাশ যে করতে পারেন, উনি হচ্ছেন বৈশিষ্ট্য পালি অপূরয়মান পুরুষোত্তম, উনি হচ্ছেন আমাদের জীবনের ঈশ্বর। ওই জন্যে এই যে লাভিং গডের কথা আমরা বলছিলাম, এই যে লাভিং গড, আজকাল আমরা যখন এই প্রফেশনাল ফিল্ডে দেখি, আমি যে যে কর্পোরেটে কাজ করি, অনেক সময় আমরা দেখি যে মানুষের বৈশিষ্ট্য কিছু, মানুষ ভালোবাসে কিছু করতে, মানুষের যে ন্যাচুরাল কোয়ালিটিস কিছু করার জন্যে, আর কিন্তু মানুষ করে কিছু আর কিছু। এই যে অবস্থা, আইনস্টাইনের একটা কথা আমার মনে পড়ে। আইনস্টাইন বলছেন, if you judge a fish by its ability to climb the tree, the fish would live all its life believing that it's an idiot. যদি আমরা যদি ভাবি একটা মাছ যদি কিভাবে একটা গাছ চড়তে পারে, আর এই গাছ চড়ার শক্তি বা ক্ষমতা দিয়ে আমরা মেজার করতে চেষ্টা করব, মেপে দেখতে চেষ্টা করব এই মাছটার ভিতরে কত দক্ষতা আছে, মাছটা কিন্তু সারা জীবন ভেবে জীবনটা কাটিয়ে দেবে যে আমি একটা মূর্খ জীব, আমার দ্বারা কিছু হবে না। ঠাকুর বলছেন যার যা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যকে বিকাশ করা হচ্ছে। এই বৈশিষ্ট্যকে যদি আমরা উল্লঙ্ঘন করি, এই বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে শিক্ষার অবতারণা আমরা যদি করি, তাহলে মানুষকে নপুংসক করে দেওয়া আর বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে শিক্ষা দেওয়া, এই দুটো জিনিস কিন্তু একই ব্যাপার। ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে। আমরা যদি এই মানুষের যে ঝোঁক, যেটা যে প্যাশন, যেটা ওর যে কোয়ালিটিজ এন্ড ইনহারেন্ট ডিস্টিংটিভনেস, যেটা এটা যদি আমরা না বুঝে স্কুল কলেজে বিদ্যালয়ে আমরা যদি জোর জবরদস্তি ওর ডিস্টিংটিভ কোয়ালিটিস বিরুদ্ধতে আমরা যদি যাই, গিয়ে ওকে শিক্ষা প্রদান করি, তাহলে মানুষকে এই শিক্ষা নপুংসক করে দিতে পারে, মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে।
ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ছেলে আপনার চায় মিউজিক শেখার জন্য, আপনি বাধ্য করেন ওকে কম্পিউটার সায়েন্স পড়তে। ছেলে কিন্তু ম্যাথমেটিক্সে খুব ভালো, আপনি ওকে জোর জবরদস্তি করেন লিটারেচারে পিএইচডি করার জন্য। এই আপনার ছেলে, এই আপনার মেয়ে বড় হয় একটা, যে 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 ছেলেটা চায় কম্পিউটার সায়েন্টিস্ট হতে, আপনি ওকে বাধ্য করেন একটা লিটারেচারের স্টুডেন্ট হওয়ার জন্য। যে মিউজিক শেখার জন্য চায়, আপনি ওকে বাধ্য করেন একটা বৈজ্ঞানিক হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য। বড় হয়ে ডাক্তার হতে পারে, কিন্তু একটা ভালো হাজবেন্ড হতে পারবে না, একটা ভালো ছেলে হতে পারবে না, একটা ভালো পিতা হতে পারবে না। আমরা যে ওকে নষ্ট করে দিয়েছি, ওর যে ইনস্টিংটাকে নষ্ট করে, এই মানুষটাকে আমরা নষ্ট করে দিয়েছি, মানুষটাকে আমরা কিন্তু মেরে ফেলেছি। এই জন্যে এইরকম একটা ব্যক্তিত্ব আমাদের জীবনে দরকার, গডলি পার্সোনালিটি দরকার, যিনি জানেন আমাদের ভিতরে, আমার ভিতরে কি অন্তর্নিহিত শক্তি আছে, আমার ভিতরে আমার স্ববৈশিষ্ট্য কি, আমার ডিস্টিংটিভ কোয়ালিটিস কি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, একটা ভালো আম যদি গাছে হয়, আম গাছে থাকে, আমরা চেষ্টা করব আমটা কিভাবে আরো ভালো আম হতে পারে। এই ম্যাঙ্গোটা পোমোগ্রানেট একটা ভালো পোমোগ্রানেট হোক, তা কিন্তু আমাদের শিক্ষার উদ্দেশ্য না। এই হচ্ছে পুরুষোত্তমের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। আর এই যে দক্ষতা, যে দক্ষতার কথা আমি বলছিলাম, নিজের প্রফেশন জন্য, লাইভলিহুড জন্য যে দক্ষতা বা এক্সপার্টির আবশ্যকতা হয়, তা যেহেতু কিন্তু মানুষের যখন বাল্য অবস্থা থেকে, স্কুলিং বা শিক্ষার সময় থেকে যদি আর ইনস্টিংটিভ কোয়ালিটি গুলো নষ্ট হয়ে গিয়ে থাকে, ওর প্রফেশনাল লাইফে পরবর্তী সময় অবশোষ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিছু সম্ভব না। তো এইরকম একটা ব্যক্তি আমাদের জীবনে দরকার, যে জানেন আমাদের ভিতরে এই অন্তর্নিহিত শক্তি কি আছে। সেদিন জনার্দন মুখোপাধ্যায়, যিনি একজন কমিউনিস্ট লিডার ছিলেন, বিশিষ্ট সোশ্যালিস্ট লিডার ছিলেন। কমিউনিস্টরা অনেক সময় ঈশ্বরে বিশ্বাস করেন না, সোশ্যালিস্ট লিডার যারা, ওরা ধর্মতে বিশ্বাস করেন না। এইভাবে একজন যুবক কমিউনিস্ট লিডার জনার্দন মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে অবগত হন। শ্রী শ্রী ঠাকুরের কথা উনি শুনেছেন, ছুটে এসছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। শুনেছেন ঠাকুর একজন খুব সুন্দর মানুষ, ধার্মিক মানুষ, একটা প্রেমিক মানুষ। ধর্মেতে ওনার বিশ্বাস নেই, কিন্তু ঠাকুরের যে পার্সোনালিটি ব্যাপারে শুনেছেন, কিউরিয়াসিটি হয়, ইনকুইজিটিভনেস নিয়ে ছুটে এসছেন ঠাকুরের কাছে। ঠাকুরের দর্শন হয়েছে, আলাপ আলোচনা হচ্ছে, এবং এই কথার ভিতরে দিনে জনার্দন মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, এই যে আকাশীয় ভগবান, এই যে কাল্পনিক ভগবান, এই যে ইমাজিনারি গড, যে তথাকথিত ভাবে আকাশে থাকেন, এই ভগবানের বিশ্বাস করা, এই ভগবানের পুজো করা, এই ভগবানের আশ্রয় নেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কি হতে পারে। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্য করে বলছেন, জনার্দন, তোমাকে আমি একটা উদাহরণ দিতে চাই। তুমি মনে করো তুমি একটা নতুন জায়গায় গেছো, একটা নতুন শহরে। এই শহরে তুমি কোন একটা কাজে, বিশেষ কাজ নিয়ে তুমি ওখানে তোমার যাওয়ার প্রয়োজন হয়েছে। আর তুমি শুনেছো তোমার বন্ধুদের থেকে, ওই শহরে একটা স্পেশাল রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খুব ভালো, সুন্দর, ডেলিশিয়াস, সুস্বাদু চায় পাওয়া যায়, ভেরি স্পেশাল টি পাওয়া যায় ওখানে। আর তুমি খুব আগ্রহ উল্লাস নিয়ে তুমি এই যে শহরে কাজের জন্য গেছো, তুমি ওই রেস্টুরেন্টে ছুটে গেছো, ওই রেস্টুরেন্ট, ওই স্পেশাল ডেলিশিয়াস চায়টা খাওয়ার সুযোগ তোমার হয়েছে। খুব আহ্লাদিত হয়, এক্সাইটেড হয়, খুব খুশি এবং আনন্দ মনে তুমি এই চায়টা, ওই চায়ের যে কাপ থেকে তুমি আনন্দ মনে খেয়ে নিচ্ছ, আর খুব আনন্দিত হচ্ছ, খুব আহ্লাদিত হচ্ছ। মনটা তোমার এই সুস্বাদু চায়টা খেয়ে যেরকম আহ্লাদিত হয়ে গেছে। কিন্তু জনার্দন, তোমার নজরে কিন্তু নেই, তোমার বোধ জ্ঞান ভিতরে কিন্তু নেই যে তুমি এই রেস্টুরেন্ট আসার কিছুক্ষণ আগে
5-10 মিনিট আগে আর একজন ব্যক্তি যার ভিতরে কিছু দুষ্ট রোগের সংক্রমণ আছে, ওই ব্যক্তি ওই রেস্টুরেন্টে এসে ওই চায় অর্ডার করেছে, আর তুমি যেই কাপ থেকে চা তুমি খাচ্ছ, ওই এক্স্যাক্টলি ওই কাপ থেকে ওই ব্যক্তি, ওই রোগগ্রস্ত ব্যক্তি চা খেয়েছে। আর যে দোকানদার ওই কাপটাকে কিন্তু ভালোভাবে ধুতে পারেনি, তোমাকে তাড়াহুড়োতে ওই কাপে তোমাকে চায় দিয়ে দিয়েছে। আর এই ব্যক্তির যে ইনফেকশন, ওই রোগের যে সংক্রমণ তোমার ভিতরে ঢুকেছে, তোমার কিন্তু বোধ ভিতরে নেই, তোমার জ্ঞান ভিতরে নেই, তুমি চলে এসছো এবং এই যে সংক্রমণ তোমার ভিতরে থেকে গেছে, এই দুষ্ট রোগের জীবাণু তোমার ভিতরে থেকে গেছে, তোমার ধারণাও নেই। এবং তা 10 বছর পরে ওই সংক্রমণ এত বিশাল বিরাট আকার ধারণ করে তোমাকে রোগগ্রস্ত করেছে, রোগের কবলিত করেছে, তোমাকে জর্জরিত করেছে। তুমি আজকে শয্যাশায়ী, আর তুমি আকাশের দিকে চেয়ে বলছো, হে প্রভু, হে আকাশের ভগবান, তুমি কেন আমাকে কষ্ট দিয়েছো? আমার এই যন্ত্রণা কেন? আমি এই যন্ত্রণা কখন চাইনি, আমি কখন আকাঙ্ক্ষা করিনি, আমার ইচ্ছা আমি কখন তোমার থেকে এই কামনা, এই যন্ত্রণা দুঃখের জন্য কখনো করিনি। হে প্রভু, আমার এ কষ্ট কেন, এই যন্ত্রণা কেন, এ বেদনা কেন, এ দুঃখ কেন? জনার্দন, তোমার আজকের অবস্থার জন্যে এই আকাশের ভগবান কি দায়ী? জনার্দন মুখোপাধ্যায় ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, না ঠাকুর, ভগবান দায়ী না, আমি দায়ী। আমি দায়ী। আমি কিন্তু সেদিন সতর্ক হওয়ার ছিল, আমি কিন্তু সেদিন আর কেয়ারফুল হওয়ার ছিল, আমি খুব ভালোভাবে বুঝে নেওয়ার ছিল এই যে দোকানদার আমাকে চা দিচ্ছে কিভাবে দিচ্ছে, হাইজেনিক কন্ডিশনে দিচ্ছে বা ঠিকভাবে দিতে পারছে না, ওইটা কিন্তু আমার জিজ্ঞেস করা নেওয়ার ছিল। আমি কিন্তু একটু যদি সতর্ক থাকতাম, আমি কিন্তু সেদিন সতর্ক থাকিনি। ঠাকুর, এই ভগবান কিন্তু দায়ী না। শ্রী শ্রী ঠাকুর সেদিন বলছেন, পিতা পিতা চায়, প্রতিটি পিতার ইচ্ছা কামনা যে পুত্র সন্তান যেভাবে ভালোতে থাকুক, খুশিতে থাকুক, আনন্দে থাকুক। পিতা কখন চায় না পুত্রর দুঃখ যন্ত্রণা বেদনা। পিতা চাওয়ার সত্ত্বেও কিন্তু সব সময় পুত্র বা কন্যা যে ভালোতে থাকতে পারে তার কোনো গ্যারান্টি নেই। যদি পুত্র পিতার কথা শুনে না, পিতার কথা অবজ্ঞা করে, তাহলে তার কোনো গ্যারান্টি নেই যে পুত্র ভালোতে থাকবে। শ্রী ঠাকুর বলছেন, পরম পিতা কিন্তু সব সময় চান সবাইয়ের মঙ্গল। পরম পিতা চাওয়ার সত্ত্বেও আমরা যে ভালোতে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। আমরা যদি পরম পিতার বলা হওয়া কথা যদি আমরা না শুনি, ওনার ইচ্ছা যদি আমরা পূরণ না করি, ওনার যে নির্দেশ তাকে যদি আমরা ফুলফিল না করি, ইমপ্লিমেন্ট না করি, তাহলে আমরা যে ভালোতে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য ওনাকে বলা হয় বিধাতা। যিনি বিধি নির্দেশ করেন, যিনি বিধির প্রণেতা, যিনি বিধি নিয়ে এসেছেন আমাদের কাছে, উনি হচ্ছেন বিধাতা। বিধাতার বিধি যদি আমরা উল্লঙ্ঘন করি, বিধাতাকে যদি আমরা অমান্য করি, তাহলে কিন্তু আমরা সুখ শান্তিতে থাকতে পারবো না। জনার্দন, তাই জন্যে ওনাকে আমরা বলি বিধাতা। জনার্দন, আমাদের এই যে বায়ুমণ্ডল আছে, এই যে পরিবেশ আছে, এই পরিবেশ ভিতরে সব সময় হাইড্রোজেনের অক্সিজেনের উপাদান তো ভরা যেরকম সব জায়গায় আছে। আমরা কিন্তু বিজ্ঞানে পড়েছি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলিত যখন হয় তখন জলের সৃষ্টি হয়। কিন্তু আমরা যখন ইচ্ছা করি তখন তো জল সব জায়গায় পেতে পারি না। হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, কিন্তু জল তো সবসময় আমরা পেতে পারি না। জল পাওয়ার জন্য যখন আমরা এই ল্যাবরেটরিতে যাই, আর এই নির্দিষ্ট উপাদানের হাইড্রোজেন সঙ্গে নির্দিষ্ট উপাদানের কোয়ান্টিটির অক্সিজেন আমরা যখন একটা বিশিষ্ট পদ্ধতি ভিতর দিয়ে, বেশ কিছু প্রসিজিয়ার দিয়ে
আমরা যখন দুটোকে ব্লেন্ড করি, মিশ্রণ করি, তখন আমরা কিন্তু জল পাই জনার্দন। আর এই যে জীবনের সুখ শান্তি পাওয়ার সুযোগটা আমাদের চারদিকে তো আছে সবসময়, কিন্তু এই যে বিশেষ পদ্ধতিতে, এই যে প্রণালীতে, এই যে প্রসিজিয়ার, এই যে বিধাতার যে বিধান, তাকে আমরা যখন ফলো করি, তখন আমরা কিন্তু সফলতা, জীবনের সুখ শান্তি, সাকসেস আমাদের লাভ হয়। এই যে সুখ শান্তি শুধু প্রফেশনাল সুখ শান্তি না, জীবনের সবকিছু সব অ্যাসপেক্ট ভিতরে এই যে সুখ শান্তি আনন্দ তখন পাওয়া সম্ভব হয় যখন আমরা এই নির্দিষ্ট পদ্ধতিতে, এই বিধির যে বিধান, বিধাতার যে বিধান, তাকে আমরা যখন ফলো করি, এই বিধাতার প্রতি অনুরাগ সহিত, অ্যাটাচমেন্ট সহিত, অনরিপেলিং অ্যাটাচমেন্ট সঙ্গে যখন আমরা ওনার প্রতি আমরা সুকেন্দ্রিক হয়, আর ওনার কথা, ওনার ওনার যে মার্গদর্শন, পথ প্রদর্শন যখন আমরা ফলো করি, অনুসরণ করি, তখন জীবনে দক্ষতা, জীবনে সফলতা, তখন জীবনে শান্তি, তখন জীবনে আনন্দ সম্ভব হয়। এই জন্য শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, when the ideal is awake in man, he is active, agile, inquisitive, responsible, alert and tactful. In a word, all faculties bloom and glow. যা মানুষের জীবনে এই জীবন্ত আদর্শ, এই লিভিং আইডিয়াল যখন জাগ্রত হন, এই লিভিং আইডিয়াল মানুষের জীবনে যখন প্রকাশিত হন, ওনাকে প্রকাশ করার প্রয়াস যখন মানুষ করে, তখন মানুষ হয়ে ওঠে অ্যাক্টিভ, ও হয়ে ওঠে সক্রিয়, উদ্দাম কর্মতে জাগ্রত হয়ে ওঠে, ও সতত সতর্ক হয়ে ওঠে, ও অনুসন্ধিষ্ট হয়ে ওঠে, ও দায়িত্ব সম্পন্ন হয়ে ওঠে, ও ট্যাক্টফুল, দক্ষ এবং সুকৌশলী হয়ে ওঠে। এবং একই শব্দে বলা যেতে পারে, মানুষের সবগুলো যে ফ্যাকাল্টিজ, যে সবগুলো যে ডোমেন, যে দক্ষতার সম্পূর্ণ পরিপ্রকাশ তখন মানুষ ভিতর হয়। তো আমাদের জীবনে এই দরকার, এই লিভিং আইডিয়াল আমাদের জীবনে কিভাবে জাগ্রত হতে পারেন, অ্যাওয়েকেন হতে পারেন, এইভাবে এই যে মূর্তি শিল্পী আমাদের জীবনে দরকার। আমাদের জীবনের যে সৌন্দর্য উনি নিজের হাতুড়ি দিয়ে বের করে নিয়ে আসতে পারেন, এইরকম একটা মানুষ যিনি জানেন আমার জীবনের অন্তর্নিহিত, আমার চরিত্র, আমার অন্তর্নিহিত শক্তি কি, আমার ভিতরে দক্ষতা আর যোগ্যতা কি, যিনি জানেন আমার শক্তি কি, যিনি জানেন আমার উইকনেস কোথায়, আমার লিমিটেশন আর শর্টকামিংস কোথায়, আজ সবগুলি কিছু ফুলফিল করতে পারেন, এইরকম একটা মানুষ। আমরা অনেক সময় ভাবি যে আমার সময়টা আমি যদি নিজের দক্ষতা বৃদ্ধি করতে চেষ্টা করি তাহলে তো যথেষ্ট, আর প্রভুর পূজা কেন করব, এই গুরুর পুজো কেন করব? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার যে দক্ষতা, আমার যে এক্সপার্টিজ, আমার যে ইউনিক ডিস্টিংটিভ কোয়ালিটিস, তা কি আমি জানি? আমি কি জানি আমার ভিতরে কি আছে? আমার ভিতরে যে ইনফিনাইট পটেনশিয়াল আছে, তা কি আমি বুঝতে পারি? তা যদি আমি জানি না, তাহলে এইরকম একটা বেত্তা পুরুষের প্রয়োজন, যে আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানে, যে আমার জীবনের প্রত্যেকটি অ্যাসপেক্ট খুব ভালোভাবে জানে, যে হু ইজ দ্য সুপ্রিম ওয়েল উইশার অফ ম্যানকাইন্ড। এইরকম একটা মানুষ, যার আমার আমাকে আমার নিজের থেকেও যিনি আমাকে বেশি ভালোবাসেন, আর আমার নিজের থেকে আমার ব্যাপারে যার জ্ঞান বেশি, আর কিসের আমার মঙ্গল হবে যিনি জানেন, এইরকম একটা ব্যক্তি আমার জীবনে কিন্তু প্রয়োজন। সেদিন জাপানের একটা জুডো, যে মার্শাল আর্টের একজন বিশেষ গুরু বা কোচ, যিনি খুব প্রখ্যাত এবং বিশিষ্ট কোচ ছিলেন মার্শাল আর্টের, এই যে জুডো যে খেলা হয়, এই জুডো প্রতিদ্বন্দ্বিতে ওনার যে স্টুডেন্ট, ওরা খুব সফলতা হাসিল করে। একদিন একজন দম্পতি ওনার কাছে এসেছেন
ওনার ছেলেকে নিয়ে। ওর ছেলে খুব আগ্রহ জুডো শিখতে, এই মার্শাল আর্ট শিখতে। ওই ছেলেটার খুব আগ্রহ, ছোট ছেলে, 12-13 বছর ছেলে, খুব আগ্রহ কিন্তু জুডো শিখতে। আর এই যে যখন এই গুরু ওই ছেলেটার দিকে দেখেন, হঠাৎ ওনার মাথা ঘুরিয়ে যায়, আশ্চর্য হন যে ছেলেটার বাঁয়ে হাতটা কিন্তু নেই, একটাই হাত, আর একটা হাত নেই। ও মনে মনে ভাবছেন, এই যে ছেলেটা তো সম্পূর্ণ না, ও শরীরও সম্পূর্ণ না। হি ইজ এ বয় উইথ ডিসএবিলিটি। একটা ডিসএবিলিটি থাকার ছেলে মানুষকে নিয়ে আমি কিভাবে এই মার্শাল আর্ট শেখাতে পারি? কিন্তু কথা বলে জিজ্ঞেস করে বুঝতে পারেন এই ছেলেটার ভিতরে এই মার্শাল আর্ট শেখার জন্য তীব্র আগ্রহ, তীব্র আগ্রহ, একান্ত ইচ্ছা যে কিভাবে মার্শাল আর্ট শিখবে। আর বাবা মা ওকে বারণ করতে পারেনি ছেলেটার এই প্রবল আগ্রহ দেখে। আর এই গুরু তখন বলছেন, এই যে মার্শাল আর্টের কোচ তখন বলছেন, ঠিক আছে, আমি আপনাদের ছেলেকে আমার স্টুডেন্ট বা শিষ্য হিসাবে অ্যাকসেপ্ট করছি। এই তারপর থেকে ওই ছেলেটার এই কোচ কাছের থেকে জুডো শেখার সিলসিলা শুরু হয়, ওর অ্যাক্টিভিটি শুরু হয়। প্রতিদিন ছেলেটা চলে আসে গুরুর কাছে এবং অন্য ছাত্রদের সঙ্গে এর মধ্যে এই যে মার্শাল আর্ট শিক্ষার কার্যক্রম শুরু হয়। কিছুদিন পরে প্রথম প্রতিযোগিতা, যে ছেলেদের ভিতরে যে কম্পিটিশন হয়, একটা জুনিয়র লেভেলের কম্পিটিশন, ওই কম্পিটিশনে মার্শাল আর্টের যে গুরু ওনার ছাত্রদেরকে নিয়ে গেছেন। আর ও ছাত্র ভিতরে আছে ওই ছেলেটা যার একটা হাত নেই। এই যে প্রতিদ্বন্দ্বিতে সবাই ছেলেকে দেখছে যে এই ছেলের একটা হাত নেই, সবাই তাচ্ছল্য করছে। আর মনে মনে ভাবছে এই ছেলেটা এসছে কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য, মনে হয় পাগল হতে পারে। আর কম্পিটিশন শুরু হয়েছে, একটা পরে একটা রাউন্ড অতিক্রম করে ওই ছেলেটা কম্পিটিশনে বিজয়ী হয়েছে। আর কেউ বিশ্বাসও করতে পারছে না যে কিভাবে সম্ভব হয়েছে, যে ছেলেটা ইজ এ বয় উইথ ডিসএবিলিটি, ওর একটা হাত নেই, কিভাবে এত বড় বড় প্রতিদ্বন্দ্বীকে ডিফিট করে দিচ্ছে, পরাস্ত করছে, ও চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে রাজ্যস্তরীয় প্রতিযোগিতা হয়, ওই অবস্থা, ওই ছেলেটা আবার ওখানেও চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে ন্যাশনাল লেভেলের কম্পিটিশন হয়, কেউ হয়তো বিশ্বাস করতে পারে না ওই ছেলেটা আবার ওইখানে চ্যাম্পিয়ন হয়েছে। আর সবাই এসে, এই যে প্রেস রিপোর্টাররা ওই কোচ কাছে এসে, এই যে মার্শাল আর্টের গুরুর কাছে এসে জিজ্ঞেস করছেন, গুরুজি এটা কিভাবে সম্ভব হয়েছে? আপনি কিভাবে একটা বয় উইথ ডিসএবিলিটি, আপনি ওকে কিভাবে এত বড় মার্শাল আর্টের চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারেন? কিভাবে এটা সম্ভব হয়েছে? হেসে মুখে গুরু বলছেন, ওই যে কোচ বলছেন যে আমি যখন এই ছেলেটাকে দেখলাম আজ থেকে 2-3 বছর আগে, আমার মনে এই ধারণা হলো যে এই ছেলেটা দিয়ে কিছু হতে পারবে না, ওর ভিতরে আগ্রহ আছে শিখতে, ওই জন্য মানা করতে পারিনি। কিন্তু জানেন আমি কি করলাম? আমি এই ছেলেটাকে কিন্তু এই জুডো খেলার একটাই টেকনিক ওকে আমি শিখিয়েছি, একটা টেকনিক। আর এই 2-3 বছর ধরে ওই একটা টেকনিক, ওইটাকে প্র্যাকটিস করে 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 হি হ্যাজ বিকাম এ মাস্টার ইন দ্যাট টেকনিক, হি হ্যাজ বিকাম অ্যান এক্সপার্ট ইন দ্যাট টেকনিক। আর জানেন এই যে টেকনিকে যখন কেউ খেলা শুরু করে, তখন প্রতিদ্বন্দ্বীকে আর এই কম্পিটিটরের বাঁ হাতকে ধরে ওর উপরে কন্ট্রোল নিতে হয়। যখন এই ছেলেটা কম্পিটিশনে যায়, ওই টেকনিক দিয়ে ওর প্রতিযোগিতা, ওর কম্পিটিশন ও শুরু করে। আর ওর প্রতিদ্বন্দ্বীকে ওর উপরে কন্ট্রোল নেওয়ার জন্য ওর বাঁ হাত ধরে ওকে কন্ট্রোল আনতে চেষ্টা করতে হয়। ওর প্রতিদ্বন্দ্বীরা যখন তাই করতে চেষ্টা করে, তখন দেখে যে ওর বাঁ হাতে নেই, তখন ওরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন বুঝতে পারে না এই যে টেকনিক, ওই টেকনিকে
প্রতিদ্বন্দ্বীর উপরে কন্ট্রোল নেওয়ার জন্য একটাই রাস্তা, ওর বাঁ হাতকে ধরে ওর উপরে কন্ট্রোল নিতে হয়, কিন্তু ছেলেটার বাঁ হাতে নেই। দাদারা মায়েরা, আপনাদের এই কাহিনী, এই গল্প আপনার কাছে রাখার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে গুরু যারা, কোচ যারা, শিক্ষক যারা, তারা জানেন যে ছাত্রর বা শিষ্যের যে লিমিটেশন কে, শর্টকামিং কে কিভাবে একটা স্ট্রেংথ রূপান্তরিত করা যেতে পারে, ওর উইকনেস কে কিভাবে একটা অ্যাবিলিটিস এ রূপান্তরিত করা যেতে পারে, এর জীবনে যে লিমিটেশন আছে এই লিমিটেশন কো একটা ট্রান্সফরমেশন করে ওর একটা স্ট্রেংথ কিভাবে বানিয়ে দেওয়া যেতে পারে, ও কিন্তু যে ভালো গুরু বা টিচার বা কোচ তিনি জানেন। দাদারা মায়েরা, আমরা যদি আমরা জীবনের কথা চিন্তা করি, আমার জীবনের যে স্ট্রেংথ আর শর্টকামিংস আছে, আমাদের জীবনের, আমাদের চরিত্রে, আমাদের গুণে, আমাদের ইনস্টিংক্টে যেগুলো ভালো আর মন্দ আছে, এগুলো রূপান্তরিত করার জন্য একটা জীবনের টিচার, একটা লাইফ টিচার কি দরকার হয় না? এই লাইফ টিচার, এ গড যিনি মানুষের রূপে লিভিং আইডিয়াল হয়ে আসেন, ওনাকে জীবন গ্রহণ করার কি আবশ্যকতা হয় না? আমরা যদি জীবনে ওনাকে গ্রহণ করি, তাহলে an ordinary man can become an extraordinary personality. কেন? যে আমাদের ভিতরে যে শর্টকামিং আছে, ওকে ওভারকাম করার কৌশল ওনাকে জানা, আর আমাদের ভিতরে যে দক্ষতা আছে, ওকে এক্সপোনেনশিয়ালি গ্রো করার কৌশল ওনাকে জানা। ওই হচ্ছে গুরু, সদ্গুরু। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে গ্রহণ করেছি, আমাদের জীবনের আদর্শ, জীবন্ত আদর্শ, যিনি জানেন আমাদের জীবন বৈশিষ্ট্য কি, আমাদের চরিত্রের ভিতরে আমাদের দক্ষতা, যোগ্যতা, ক্যাপাবিলিটি কি, আমাদের টেম্পারামেন্ট কি, আমাদের কোয়ালিটিস কি, আমাদের উইকনেস কি, আমাদের শর্টকামিংস কি। আর তখন সম্ভব হয় যখন অনুরাগের সহিত ওনার প্রতি আমরা সুকেন্দ্রিক হব, আর সুকেন্দ্রিক হয় যখন আমরা জীবনকে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করব। এই যে নিয়ন্ত্রণ ভিতরে নিয়ন্ত্রিত হবে আমাদের চরিত্র, আমাদের অভ্যেস, আমাদের ব্যবহার, এবং তখন জীবনের সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হবে, তখন জীবনের আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হবে, তখন জীবনের বিকাশ হবে। অনেক সময় মানুষরা বলে যে আমার জীবনে দক্ষতা, চরিত্র, অভ্যাস আমি কি বই পড়ে শিখতে পারবো না? পুঁথি পুরাণ পড়ে, স্ক্রিপচার পড়ে কি আমি শিখতে পারবো না? এই একটা গডলি পার্সোনালিটি জীবনে দরকার কেন? ওনাকে ভালোবাসা দরকার কেন? এই জন্য দরকার। আমরা বই পড়ে বই কিছু শিখতে পারি, কিন্তু এই যে গাছে যে আমগুলো হয়, এই ভিতরে আম আছে যেটা ন্যাচুরালি গাছে পরিপক্ক হয়, রাইপ হয়। আরো আম আছে যেগুলো কার্বাইড ফিউম দিয়ে ওকে রাইপেন করা যেতে পারে, কিন্তু ন্যাচুরাল এবং পিওর ওই আমটা হয় যেটা গাছে কিন্তু রাইপেন হয়। আর এই যে কার্বাইড ফিউম দিয়ে যেগুলো আমরা রাইপেন করি, ওগুলো কিন্তু পিওর হয় না, ওরকম ন্যাচুরাল হয় না, রসাল হয় না, ওর রস এত মধুর হয় না। বই পড়ে মানুষ হওয়া, নিজের ব্যক্তিত্ব এবং জ্ঞানের বিকাশ করা এই কার্বাইড ফিউম দিয়ে রাইপেন করার মতো। কিন্তু যদি গাছে যদি আমরা যে আম আছে ওই মতন যদি রাইপ হতে চাই, তাহলে জীবনে দরকার এই জীবন আমটা রসাল হওয়ার যে উপায়। আর এই যে রসাল হওয়ার জন্য এই গাছের সঙ্গে শাখা প্রশাখার সঙ্গে এবং গাছটা এই যে জড় সঙ্গে বা রুট সঙ্গে যেভাবে জড়িয়ে ধরে থাকে, ওইভাবে জড়িয়ে ধরে থাকা জীবনে দরকার। জীবনটাকে যদি রসময় করতে হয়, সুন্দর করতে হয়, রসাল করতে হয়, তখন তা কিন্তু প্রয়োজন, তা না হলে কিন্তু সম্ভব হতে পারে না। তো ওই জন্যে দাদারা মায়েরা, ওই যে কথা লাভিং গড, এই যে লাভিং গডের কথা হচ্ছে, এই গডলি পার্সোনালিটি, এই একজন ব্যক্তি যার ভিতরে গডলি কোয়ালিটিজ উদ্ভিন্ন হয়েছে, এইরকম একটা মানুষকে জীবনে গুরু ভাবে,
আদর্শভাবে লাইফ টিচার ভাবে গ্রহণ করতে হবে, তাহলে বিকাশ হবে আমার জীবনে। আমার ইনস্টিংটিভ কোয়ালিটির বিকাশ, আমার রূপান্তরকরণ হবে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার অভ্যাস, এবং বর্ধিত হবে আমার ইচ্ছা শক্তি। এবং ইচ্ছা শক্তি যখন বর্ধিত হয় এবং চরিত্র, অভ্যাস, ব্যবহার যখন মার্জিত হয়, এক্সপার্টিজ যখন এক্সপ্যান্ড হয়, তখন মানুষকে কেউ আটকাতে পারবে না। মানুষ তখন দক্ষ হবেই। তখন যে নোবেল লাইভলিহুড যে কথা আমরা বলছি, ওই নোবেল লাইভলিহুড তখন সম্ভব হবে। আমি যে প্রফেশনালি কাজ করে, অনেক সময় আমাকে লোকরা বলে যে তুমি এই যে কর্পোরেট ফিল্ডে এই পজিশন নিয়ে তুমি আছো, এটা কিভাবে সম্ভব? আমরা যে জানি, আমরা অনেক সময় জানি যে যারা কর্পোরেটে কাজ করে ওরা খুব কম্পিটিটিভ হয়, অ্যাগ্রেসিভ হয়। ওরা বিজনেসকে কিভাবে এগিয়ে নিতে হয়, কিভাবে প্রফিটকে গ্রো করা যায়, রেভিনিউকে গ্রো করা যায়, এবং অন্য যে কম্পিটিটর আছে ওদেরকে কিভাবে চুরমার করে দিতে পারে, ওই রকম একটা অ্যাগ্রেসিভনেস ওদের ভিতরে থাকে। তুমি একটা স্পিরিচুয়াল মানুষ, তুমি ঈশ্বরে বিশ্বাস করো, তোমার জীবনে কেউ জীবন্ত আদর্শ গুরু আছে, আর তুমি অ্যাগ্রেসিভ হতে পারবে না। তুমি কিভাবে এই যে কর্পোরেট ওয়ার্ল্ডে, এই বিজনেস ওয়ার্ল্ডে কিভাবে তুমি সাকসেসফুল হতে পারো? আমি ওদেরকে জিজ্ঞেস করি যে এই যে যদি কেউ মানুষকে যদি কর্পোরেট ওয়ার্ল্ডে বা বিজনেসে যদি সফল হতে হয়, যদি সাকসেসফুল হতে হয়, আমার মনে হয় যে স্পিরিচুয়াল ব্যক্তিরা, ওদের কিন্তু বেশি সম্ভাবনা থাকে সফল হওয়ার, কামিয়াব হওয়ার, সাকসেসফুল হওয়ার। আমার মনে হয় যদি কাউকে বিজনেসে সাকসেসফুল হতে হয়, কর্পোরেট ওয়ার্ল্ডে যদি কাউকে সফলতা হাসিল করতে হয়, আমার মনে হয় কিন্তু ওই ব্যক্তির ভিতরে দরকার হয় এমপ্যাথি, ওর ব্যক্তির ভিতরে দরকার হয় ডিটারমিনেশন, রেজলিউশন, ওর ব্যক্তির ভিতরে দরকার হয় সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড কম্প্যাশন। ওই ব্যক্তির ভিতরে মনে হয়, আমার মনে হয় ওর ভিতরে প্রয়োজন আছে অপরের প্রতি দয়া, ভালোবাসা। যদি আমার নিজের কাস্টমার প্রতি আমি এমপ্যাথেটিক না হয়, আমার যে কলিগরা আছে ওদের প্রতি আমার যদি কম্প্যাশন না থাকে, আমার যদি সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে, আমার যদি সেন্স অফ ডিটারমিনেশন, রেজলিউশন না থাকে, তাহলে আমি বিজনেসে সাকসেসফুল হব কিভাবে? আমার মনে হয় আমি যদি কিছু মাত্রায় বেশ এই আমার কর্পোরেট ওয়ার্ল্ডে সাকসেসফুল হয়েছি, আমার কিন্তু মনে হয় এই সব কোয়ালিটি দিয়ে সেন্স অফ রেসপন্সিবিলিটি, কম্প্যাশন, এমপ্যাথি, কেয়ারিং অ্যান্ড লাভিং ক্যারেক্টার, এবং রেজলিউশন, ডিটারমিনেশন, এইগুলো নিয়ে আমার মনে হয় যে আমি যদি কিছু সফল হতে পেরেছি এইসব গুণ নিয়ে, এইসব কোয়ালিটিস নিয়ে, এবং এইসব কোয়ালিটিস আমার ভিতরে যদি কিছু মাত্রায় জাগ্রত হয়েছে, তা আমার জীবন্ত আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য, যার প্রতি আমার ভালোবাসা এবং অনুরাগ। আমি যখন কিছু খারাপ কাজ করতে মন আমাকে টেনে নিয়ে, মনে পড়ে আমার ঠাকুরের কথা, মনে পড়ে প্রভুর কথা, মনে পড়ে আমার গুরুর কথা, আমার আরাধ্যর কথা, তখন মনে পড়ে যে আমি যদি এই কাজটা করি, ওনার মনে ব্যথা লাগবে না তো? এইখানেই থেকে শুরু হয় জীবনের নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণের প্রথম সোপান। এইখান থেকে শুরু হয় জীবন শৃঙ্খলিত হবার প্রথম সোপান। এইখানে শুরু হয় জীবনের সুকেন্দ্রিক হওয়ার প্রথম সোপান। জীবন যদি সুকেন্দ্রিক না হয়, সুনিয়ন্ত্রিত না হয়, জীবনে যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে, তাহলে যত কিছু দক্ষতা জীবনে থাকুক না কেন, প্রফেশনালি সাকসেসফুল হওয়া এবং জীবনে কোনো অ্যাসপেক্টে সাকসেসফুল হওয়া মানুষের পক্ষে কিন্তু সম্ভব হয় না। মানুষের জীবন যতখানি রেগুলেটেড হয়নি, যতখানি ডিসিপ্লিন হয়নি, আত্মনিয়ন্ত্রণ যতখানি মানুষের জীবনে সম্ভব হয়নি, সবকিছু থেকেও মানুষ কিন্তু কিছু হাসিল করতে পারে না। কিন্তু আত্মনিয়ন্ত্রণ তখন সম্ভব হয় জীবনে যখন এই অনুরাগ, এই পরম পুরুষকে প্রতি, এই জীবন আদর্শের প্রতি, এই লিভিং আইডিয়াল প্রতি যখন এই অনুরাগ সৃষ্টি হয়, যখন তিনি
আমার এই জীবনের লাভ সেন্টার হন, তখন থেকে কিন্তু আত্মনিয়ন্ত্রণ শুরু হয়। অনেক চেষ্টা করে আমি হয়তো স্মোকিং ছাড়তে পারছি না, কিন্তু আমার জীবনটা যদি আমার মাকে নিয়ে কেন্দ্রীভূত হয়ে থাকে, আমার মা যদি চায় না আমি স্মোকিং করতে, আমি কিন্তু স্মোকিং ছেড়ে দিতে পারি। তখন যদি মা প্রতি আমার তীব্র অনুরাগ, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সম্ভব হয়। এই যে আর্জ, এই যে আকুলতা, এই যে আকুলতা, এই যে ব্যাকুলতা, ওর থেকে সৃষ্টি হয় ইচ্ছা শক্তি, প্রবৃত্তি উপরে, কম্প্যাশন উপরে, এন্ড এই জীবনের যে নেগেটিভ পুল যেগুলো আছে, একে জয় করার যে ইচ্ছা শক্তি তখন শুরু হয় যখন জীবনে অনুরাগ, অ্যাটাচমেন্ট, আনরিপেলিং অ্যাটাচমেন্ট, এই লিভিং আইডিয়াল প্রতি সৃষ্টি হয়, তখন এই ইচ্ছা শক্তির বিকাশ হয়। মানুষের যখন ইচ্ছা শক্তির বিকাশ হয়, মানুষ অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। কেননা ভক্তি কখন মানুষকে পঙ্গু করে না, এই ভক্তি পঙ্গুকে গিরি লঙ্ঘন করিয়ে দিতে পারে। এই ভক্তির এত শক্তি আছে, এই ভক্তি, এই অনুরাগে, অ্যাটাচমেন্ট ভিতরে এত পাওয়ার আছে, এত এনার্জি আছে, অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, পঙ্গুকে গিরি লঙ্ঘন করে দিতে পারে। এই যে ছাত্র, যার বাঁ হাতটা ছিল না, ওর শিক্ষকের প্রতি ওর যে অ্যাটাচমেন্ট, যা বলেন, যা নির্দেশ দেন, ওটা ফলো করার যে অনুরাগ, এই অনুরাগ থেকে বিশ্বজয়ী হবার যে 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 ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে, এবং সে ছেলেটা সেদিন হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়ন মার্শাল আর্টে। দরকার আমাদের জীবনে ওই রকম একজন লাইফ টিচার, যে গড, যে হিউম্যান ফর্মে এসেছেন, পুরুষোত্তম, লিভিং আইডিয়াল, জীবন আদর্শ ভাবে যিনি আসতে এসেছেন, তাকে যদি জীবনে গ্রহণ করি, তাকে তো তার প্রতি যদি অনুরাগ সম্পন্ন হয়, অনুরাগ থেকে যে ইচ্ছা শক্তি জাগ্রত হয়, এবং ইচ্ছা শক্তি যখন জাগ্রত হয়, আমার চরিত্র, আমার অভ্যাস, আমার ব্যবহার এবং আমার দক্ষতা, যোগ্যতা তখন অসম্ভবে বেড়ে যায়। প্রফেশনালি আমি সাকসেসফুল হয়, লাইভলিহুড আমার আমার পরিপূর্ণ হয়, জীবনের প্রতিটি অ্যাসপেক্টে, পার্সোনাল, কনজুগাল, সোশিয়াল, ন্যাশনাল, প্রফেশনাল, সব দিক দিয়ে জীবন তখন ব্যালেন্স সৃষ্টি হয়, এবং জীবন তখন সফল হয়। আমি জানি ওয়েবিনারের সময় সীমিত, আপনার কাছে আমার কিছু ব্যক্তিগত অনুভূতি আর শেষে ঠাকুরকে জীবনে ধরে কিছু যে সামান্য অনুভূতি আমার জীবনে হয়েছে আপনার কাছে তুলে ধরতে চেষ্টা করলাম। আর এইখানে আমার বক্তব্য আমি শেষ করব, এবং এরপরে যদি কোনো প্রশ্ন উত্তরের, কোয়েশ্চেন আনসারের কার্যক্রম থাকে, আমি চেষ্টা করব প্রশ্নর উত্তর যথাসম্ভব দেওয়ার জন্য। বন্দে পুরুষোত্তম। আপনাদের জানাই যে সূর্যদা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন, এবং আপনারা ডাইরেক্ট আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন, বা চ্যাট বক্সে আপনাদের প্রশ্ন দিতে পারেন। আমরা সেগুলো একের পর এক সূর্যদাকে রিকোয়েস্ট করব, উনি ইয়ে সুদূর ঘানা থেকে দীপক দা আছেন, তিনি উৎসাহী। ডক্টর অচিন্ত বিশ্বাস দা আছেন কলকাতা থেকে, তিনি উৎসাহী। আমি নিবেদন করছি আপনারা আপনাদের প্রশ্ন ডাইরেক্ট সূর্যদাকে করুন। শ্রদ্ধেয় পল্লব দা, যদি চ্যাট বক্সে লিখে দেন তাহলে ওনাকে আমি আনমিউট করতে পারি, আর সবাইকে করলে তো কথা শোনা যাবে না। আপনি করেন, ওটা ইয়ে করেন, কোঅর্ডিনেট করেন, ওটা কোঅর্ডিনেট করেন। আপনারা মেসেজ লিখে দিন, আমি আনমিউট করে দিচ্ছি। কেউ এসছে? হ্যাঁ, একজন এসছেন, স্যামসাং গ্যালাক্সি, দেখুন হ্যান্ড রেজ করছি। আগে আপনি আনমিউট করুন। একজন একজন করে আনমিউট করতে পারবেন, করুন।
কিছু বিপ্লব দা? আগে না আমি দিছি, সবাই আনমিট করতে পারবেন, একজন করে আনমিট করতে পারবেন। আপনারা আনমিট করে কথা বলুন, প্রশ্ন যদি থাকে। প্রশ্ন থাকলে আনমিউট করে কথা বলুন প্লিজ। হ্যালো, জয়গুরু। জয় গুরু দাদা। জয়গুরু, প্রথমেই আমি আপনাকে জানাই গভীর শ্রদ্ধা এবং শ্রী ঠাকুরের রাতুল চরণে আপনার যে মূল্যবান বক্তব্য শুনলাম সেটা নিয়ে আমরা যাতে সারা জীবন চলতে পারি। আমার ভেতরের একটা জিজ্ঞাসা ছিল, আমরা সব সময় জানি বা শুনি যে লিভিং আইডিয়াল, প্রথম আমার জিজ্ঞাসা হচ্ছে লিভিং আইডিয়ালের লিমিটেশনটা কি? এক নম্বর, যেমন ওই যে লিমিটেশনটা, ধরুন কোটি কোটি মানুষ শ্রী ঠাকুরের রাতুল চরণে দীক্ষিত, প্রত্যন্ত অঞ্চলেও আছে, ইন্টেরিয়র প্লেসে খুব গরিব শ্রেণীর মানুষ আছে, যারা তাদের যে অ্যাটাচমেন্টটা, সেই অ্যাটাচমেন্টটাই ঠিক বুঝে না বা কোথায় গিয়ে অ্যাটাচড হবে সঠিকভাবে জানে না। সেই জায়গাতে যে আনরিপেলিং যে অ্যাটাচমেন্ট, সেটার রকমটা কেমন হবে? 2 নম্বর হচ্ছে যে আনটোটারিং অ্যাডহারেন্স, যেটা শ্রী ঠাকুর বলেছেন, ওই আনরিপেলিং অ্যাটাচমেন্ট বা আনটোটারিং অ্যাডহারেন্স, এই দুটো ওদের জন্য কি? আমরা একটা খুব কম পার্সেন্টেজ আছি বা আছেন যারা সরাসরি লিভিং আইডিয়াল বলতে বুঝি দেওঘর এবং দেওঘরে যারা আছেন শ্রী ঠাকুর এবং আচার্য পরম্পরা। তাহলে ওই লিমিটেশন বা এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা যদি রাখি, তাহলে এই কোটি কোটি মানুষের উন্নয়ন বা আনরিপেলিং অ্যাটাচমেন্ট বা আনটোটারিং অ্যাডহারেন্স সম্ভব কিনা? যদি হয় তাহলে কিভাবে? যদি কাইন্ডলি বলুন, তাহলে আমি ত্রিপুরা থেকে বলছি, তাহলে আমাদের একটু চলতে বা ওই যে শ্রী ঠাকুরের ভাবাদর্শ নিয়ে কাজ করতে একটু সুবিধা হবে, এই জন্য আমি একটু জিজ্ঞেস করলাম। জয় গুরু। আগে জয় গুরু। আমি আপনার প্রশ্নটা যতটুকু বুঝলাম, আমি চেষ্টা করছি। মানুষের জীবনে অ্যাটাচমেন্টটা স্বাভাবিক, এটা ন্যাচুরাল। মানে আপনি বলতে পারেন যে বিশেষটা মানুষের অ্যাটাচমেন্ট। মানুষ কিন্তু অ্যাটাচড হয়ে পড়ে কিছু না কিছু সঙ্গে। ঠাকুর বলছেন যে এই যে আর্জ ফর ইউনিফিকেশন, যেটা ঠাকুর বলেছেন লিবিডো, এটা সবাই ভিতরে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাটাচমেন্টটা একটা সুপিরিয়র বিলভের জন্য না, অ্যাটাচমেন্টটা কিছু একটা ইনফেরিয়র বস্তুদের জন্য। যদি অ্যাটাচমেন্টটা তখন ফুলফিলিং হয়, মিনিংফুল হয়, যখন একটা সুপিরিয়র বিলভের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্টটা হয়। তো এবং এই অ্যাটাচমেন্টটা যত তীব্র হয়, যত আনরিপেলিং হয়, শুধু একটা সুপারফিশিয়ালি অ্যাটাচমেন্ট হলে কিন্তু হয় না। একটা মানুষ জীবনে যদি সদ্গুরু পাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু এই মানুষ যদি নিজের মাতা পিতার প্রতি গভীর ভাবে অ্যাটাচ হয়, তাও এই মানুষটা অনেক দক্ষ সুযোগ্য হতে পারে। তো ব্যাপারটা যে শুধু সদ্গুরুর সঙ্গে অ্যাটাচ হলে আমাদের জীবন ধন্য হবে তা না। যতদিন এই অ্যাটাচমেন্টটা অনুরাগ সম্পন্ন হয়নি, অনুরাগে যতদিন তবদিল হয়নি বা রূপান্তরিত হয়নি, তাহলে অ্যাটাচমেন্টটা কিন্তু অ্যাটাচমেন্ট না। তো এই বিশ্ব দুনিয়ায় অনেক কিন্তু আছে যারা হয়তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জানে না, ওনাকে জীবনে গ্রহণ করার সুযোগ হয়নি, ঠাকুরের কথা হয়তো শুনেনি। ওদের জীবন কি নষ্ট হয়ে গেছে? ওরা জীবনে কি ধন্য হতে পারে না? তাও ওরকমও বলা যায় না। ওরকম ওদের জীবনে যদি একটা সুপিরিয়র বিলভেড প্রতি অ্যাটাচমেন্ট থাকে, তাহলে ওরাও জীবনে আগে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যদি অ্যাটাচমেন্ট হয়, তাহলে যদি সুপিরিয়র বিলভেড সঙ্গে যদি অ্যাটাচমেন্ট হয়, তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ, হু ইজ দ্য মোস্ট সুপিরিয়র, মোস্ট ম্যাজেস্টিক, ওনার সঙ্গে যদি হয় অ্যাটাচমেন্ট, তাহলে আর কোন চিন্তার কোনো ব্যাপার নেই। এটা যখন সুযোগ হয় জীবনে, ওইটা কিন্তু মানুষ হাতছাড়া করা ব্যাপার না। আপনি বললেন যে আমরা কতিপয় ব্যক্তি ভাগ্যবান যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে পেয়েছি,
অ্যাটাচড হতে চেষ্টা করছি। পরম পূজ্যপাদ আচার্যদেবের দর্শন আমরা করেছি, ওনার প্রতি অ্যাটাচ হতে আমরা চেষ্টা করছি। এটা কিন্তু যথেষ্ট না। আমরা যখন এই আমাদের অ্যাটাচমেন্টটা অন্য মানুষের ভিতরে যতদিন আমরা জাগিয়ে দিতে পারিনি, তাহলে কিন্তু লাভ হবে না। ঠাকুর সেদিন বারবার বলছেন যে আমার মনে যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আমি এত কিছু বলে গেলাম, এত কিছু তোমার জন্য করলাম, এত কিছু তোমাকে মানুষ করতে চেষ্টা করলাম, কিন্তু আমি ঠাকুরময়, এই বিশ্ব দুনিয়া ঠাকুরময় হলো না কেন? ঠাকুর বলছেন এটা কি আমার লিমিটেশন, আমার কিছু কমই থেকে গেছে? আমরা কিন্তু ঠাকুরের ইচ্ছার মতন মানুষ হতে পারিনি। আমি যদি ওনার প্রতি অ্যাটাচ হয়, তাহলে আমার চরিত্রে, জ্ঞানে, গুণে, আমার ব্যক্তিত্বে ওনার প্রতিষ্ঠা প্রকাশ কিন্তু নিরন্তর হতে থাকবে। তা যদি হয়, তাহলে এটা কিন্তু অন্যদের দিকে সংক্রমিত হবে। একটা যদি রুম ভিতরে বা কমরা ভিতরে, একটা রুম ভিতরে আমরা যেখানে পুরো আবর্জনা, ময়লা ভর্তি আছে, আমরা যদি এর ভিতরে ঢুকি, যত কেয়ারফুল থাকলেও যদি রুমটায় ময়লা ভর্তি থাকে, গায়ে কোথায় না কোথায় একটু ময়লা লেগে যাবেই যাবে। কেননা এই যে রুমটা, এই যে ঘরটা ময়লায় ভর্তি, ওইভাবে আমরা যদি ঠাকুর যদি আমার জীবনে ভর্তি থাকেন, তাহলে আমাদের সংস্পর্শে যারা আসবে, ঠাকুরের ছোট ছোট ঝলক কোথায় না কোথায় ওর ভেতর লেগে যাবে। যত চেষ্টা করলেও, যত দূরে সরিয়ে যেতে চেষ্টা করলেও এটা কিন্তু সরিয়ে যাবে।